চোখ। সব সুপার হিরোর একটা অরিজিন স্টোরি থাকে, অর্থাৎ ঠিক কি করে তারা সাধারণ মানুষ থেকে সুপার হিরো হয়ে উঠল। এই জায়গাটাই আমাকে সব থেকে বেশি টানে, কারণ আমার আর সুপার হিরোর মাঝে পার্থক্য কেবল একটাই, ওই একটা অতিলৌকিক ঘটনা। কিন্তু প্রকৃতির নিয়ম অনুযায়ী এই ইউনিভার্স কোনো রাজপুত্র তৈরির নেশায় মেতে উঠলে ঠিক একইভাবে কোথাও না কোথাও ততোধিক ভয়ানক এক রাক্ষস তৈরি হয়। আমাদের আজকের গল্প এক রাক্ষসকে নিয়ে, মিডনাইট হরর স্টেশনের বিশেষ গল্প চোখ। ও ঠাম্মা, ঠাম্মা আজ গল্প বলবে না? বলবো রে বাপ, বলবো। একটু সবুর হয় না নাকি? সবুর কি ঠাম্মা? বৃদ্ধা হাসেন, তারপর হাত রাখেন নাতির কপালে। তার ঘুমানোর সময় হয়েছে, চোখও ঢুলছে। কেবল গল্পের পরশটুকু বলিয়ে দেওয়া হয়নি তার চোখে। একটা জঙ্গলে একটা সুন্দরী রাজকন্যা থাকতো। ভীষণ সুন্দরী ঠাম্মা? ভীষণ ভীষণ সুন্দরী। তারপর? এত সুন্দর দেখতে ছিল তাকে যে স্বর্গের দেবতারা অবধি হিংসেতে জ্বলে পুড়ে মরত। তারপর? শেষে তারা এত বেশি হিংসুটে হয়ে গেল যে এক ক্ষত্রিয়কে পাঠালো তরোয়ালের খোঁচায় মেয়েটাকে মেরে ফেলতে। ক্ষত্রিয়? ক্ষত্রিয় কি ঠাম্মা? ক্ষত্রিয় হলো তারা যারা যুদ্ধ করে। ক্ষত্রিয় পাঠালো কেন? মেয়েটা কি আর সাধারণ মেয়ে ছিল রে বাপ? তাকে দেখতে অমন সুন্দর হলে কি হবে? সে ছিল রাক্ষসদের রানী। অনেকগুলো পোষা রাক্ষস দিয়ে জঙ্গল শাসন করত সে। জাদু করে ইচ্ছে মতো রাক্ষস তৈরিও করতে পারত। বাবা রে! তারপর? তো সেই ক্ষত্রিয় তো এসে খুব হম্বিতম্বি করতে লাগলো, পট পট করে রাক্ষস মারতে লাগলো। মারতে মারতে এক সময় তার চোখ পড়লো রাজকন্যার উপরে। অমনি তরোয়ালের কোপ বসিয়ে দিল তার উপরে। বসিয়েই প্রথম রাজকন্যাকে ভালো করে দেখলো ক্ষত্রিয়। আর সেই যে দেখলো, আর রাজকন্যার দিক থেকে চোখ সরাতে পারলো না সে। মুগ্ধ হয়ে গেল। পরক্ষণেই চিৎকার করে কেঁদে উঠল, কারণ তার তলোয়ারের কোপেই তো তখন রাজকন্যা মরতে বসেছে। এদিকে রাজকন্যারও ভালো লেগেছে ক্ষত্রিয়কে, সেও আর দেখতে পাবে না তাকে। একটু একটু করে রাজকন্যার শ্বাস কমে আসতে লাগলো। তারপর রাজকন্যা কি করলো? রাজকন্যা মাথা খাটিয়ে একটা উপায় বের করলো। কেমন উপায়? মরার আগে সে একটা নতুন রাক্ষস তৈরি করলো। সে এক মজার রাক্ষস। সে মানুষের চোখ উপড়ে নেয়, তারপর লম্বা জিভ দিয়ে
উপড়ে নেওয়া চোখের গর্তটা চেটে দেয়। তাতে তাতে কি হয় ঠাম্মা? তাতে যার চোখ উপড়ে নেওয়া হচ্ছে সে অন্য কিছু দেখতে না পেলেও যে তাকে সব থেকে বেশি ভালোবাসে তাকে দেখতে পায়। এমনকি মরে যাওয়ার পরেও দেখতে পায় তাদের। ও বাবা, মরে যাওয়ার পরেও দেখতে পায়? তুমি কাকে সব থেকে বেশি ভালোবাসো ঠাম্মা? আমি আমি তো সবচেয়ে বেশি ভালোবাসি আমার আদরের নাতনিটাকে। তুমি মরে গেলে আমি দেখতে পাবো তোমাকে? ঠাম্মা আবার একটা নরম হাসি হাসেন, শীর্ণ হাত বুলিয়ে দেন মাথায়। এই রাক্ষসটা তৈরি করে রাজকন্যা মরে গেল। ক্ষত্রিয় অনেক কাঁদলো। এদিকে এক সময় সেই রাক্ষসটা সাইরেন দিতে দিতে এগিয়ে গেল তার দিকে, উপড়ে নিল ওর চোখ দুটো। ক্ষত্রিয় বাধা দিল না। রাজকন্যাকে দেখতে দৃষ্টিশক্তি হারাতেও দুঃখ নেই তার। চোখ উপড়ে নিয়ে চোখের কোটরে জিভ বুলিয়ে দিল রাক্ষসটা। তারপর তারপর ক্ষত্রিয় দেখতে পেল রাজকন্যাকে? উত্তর আসে না। ও ঠাম্মা, বলো না, দেখতে পেল রাজকন্যাকে? কি গো, বলো না। ঘন রাতের অন্ধকার ছড়িয়ে আছে চারিদিকে। পাহাড়ি রাস্তার ওপর এ সময় জনপ্রাণী থাকার কথা নয়। তার উপর এই রাস্তার ধার দিয়ে নেমেছে একটা খাঁড়াই পথ। একটু আগেই বৃষ্টি হয়ে গেছে এক পশলা। এখন ভেজা রাস্তার দিকে তাকালে মনে হয় অনেক বছর ধরে এই পথে কেউ হাঁটেনি। সৃষ্টির আগের যুগে কোনো অজ্ঞাত প্রজাতির বাসিন্দারা তৈরি করেছিল রাস্তাটা। তারপর তারা উধাও হতে রাস্তাটাও একা পড়ে আছে অনন্তকাল থেকে। ভালো করে তাকালে বোঝা যায় রাস্তাটা ফাঁকা নয়। একটা বছর দশেকের বাচ্চা ছেলে হেঁটে আসছে রাস্তার উপর দিয়ে। মন্থর গতি, সাবধানে দুপাশ দেখে পা ফেলছে, যেন এখানে আসার কিছু উদ্দেশ্য আছে তার। এবং সেই উদ্দেশ্যটা সাধারণ কিছু নয়। বাঁদিকের খাদের এক প্রান্তে আচমকাই সরে এলো ছেলেটা। ধীর পদে এগিয়ে এলো কিছু দূর। উঁকি মেরে দেখার চেষ্টা করল গাছপালায় ঘেরা খাদের ভেতরের দিকটা। নিকষ অন্ধকারে কিছু দেখতে পেল কিনা বোঝা গেল না। আরো একটু ঝুঁকে এলো সে। খাদের একেবারে কিনারে ঝুলে রয়েছে তার একটা পা। এবার কান খাড়া হয়ে উঠল তার। কি যেন একটা শুনতে পেয়েছে। খাদের ভেতর থেকে একটা চিৎকার ভেসে আসছে। কিছু কি দেখতেও পেয়েছে ছেলেটা? আর একটু এগোতে গেল সে। সঙ্গে সঙ্গে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ছোট্ট শরীরটা খসে গড়িয়ে পড়ল খাদের অতলে। খাড়াইটা বেশি গভীর নয়। নিচে নরম লম্বা ঘাসের আস্তরণ। পড়ে গেলেও মরার সম্ভাবনা নেই। কিন্তু নিচে গিয়ে পড়তেই সজোরে মাটিতে মাথা ঠুকে গেল তার। চোট এমন কিছু গুরুতর নয়। যন্ত্রণায় কোকিয়ে উঠল ছেলেটা। নাকি ডাকলো কাউকে? হঠাৎ সেই যন্ত্রণা ছাপিয়ে অন্য কোনো অনুভূতি ঘিরে ধরল তাকে। ভয়।
দূরে অন্ধকারের ভেতর থেকে দুটো জ্বলন্ত হলদে চোখ এগিয়ে আসছে ওর দিকে। সেই সঙ্গে ভেসে আসছে একটা হালকা সাইরেনের শব্দ। আজ ওই জায়গাটা এলে গা ছমছম করে, জানিস। খাদের দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে একটা সিগারেট চালালাম। অরিত্র ঝুঁকে পড়ে ভেতরটাই দেখছিল। তারও চোখে মুখে একটা আতঙ্কের ভাব ফুটে উঠল। বাবা, আমার তো একবার দেখে কেমন গা শিরশির করছে। তোর মুখে শুনে খুব একটা বিশ্বাস করিনি আগে, কিন্তু এখন বাবা। এখন ঘন দুপুর। জায়গাটাতেও আপাত দৃষ্টিতে ভয়ের কিছু আছে বলে বোঝা যায় না। কেবল পাহাড়ি পথের ধার বেয়ে একটা খাঁড়া খাদের দেওয়াল নেমে গেছে নিচের দিকে। নিচ থেকে শুরু হয়েছে ঘন গাছের জঙ্গল। খাঁড়াইটা মিটার 20 নেমে আবার সমতল ভূমিতে পরিণত হয়েছে। তবে সে সমতলটা দেখা যায় না গাছপালার আড়ালে। ওই জায়গাটার দিকেই চেয়েছিল অরিত্র। ভাই এখান থেকে গড়িয়ে নিচে পড়ে যায়। আমি আমার পায়ের কাছ থেকে মিটার 2 দূরে খাদের ধারটা দেখালাম। ওখান থেকে পড়েই ওর চোখটা। হ্যাঁ। সিগারেটে আর একটা লম্বা টান দিলাম। তারপর এগিয়ে দিলাম অরিত্রের দিকে। অরিত্রের পাশে ওর স্ত্রী দেবারতী দাঁড়িয়েছিল। ওকে সিগারেটে টান দিতে দেখে ওর ভুরু দুটো কুঁচকে গেল। নেহাত ঘুরতে বেরিয়ে বেশি শাসন করবে না বলে ঠিক করেছে, তাই তেমন কিছু প্রতিবাদ করল না। উল্টে আমার দিকে চেয়ে বলল, কৃষাণুদার সঙ্গে কালই কথা হচ্ছিল ফেসবুকে। আমরা এখানে আসছি শুনে খুব খুশি হলো। বলল দেশে থাকলে নিজেও আসতো, কিন্তু আমাকেও তো রোজই বলছে ওর দেশে আসতে হ্যাপা অনেক। তাছাড়া এই কন্ডিশনে বেশি হিল্লি দিল্লি না করাই ভালো। সারা রাত ওই নিচেই পড়েছিল। বুঝলাম আমাদের কথাবার্তার দিকে মন ছিল না অরিত্রের। ও মাথার মধ্যে আজ থেকে 10 বছর আগের ঘটনাটা গুছিয়ে নিচ্ছে। হ্যাঁ, মা সদ্য মারা গেছে তখন। আমাদের কারোরই কারো দিকে খেয়াল ছিল না। সারা রাত ও বাড়ি ফেরেনি। সকালে বাবা স্কুটার নিয়ে দেখতে বেরোয় চারপাশটা। এখানে এসে দেখে খাদের পাশে গাছপালার মধ্যে একটা জায়গায় মাটি খসে গেছে। তারপর জায়গাটা ছেড়ে খাদের ধার দিয়ে সামনে হাঁটতে শুরু করি। দড়ি দিয়ে লোক নামানো হয়। নামতেই দেখতে পায় ভাইকে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়েছিল। তবে শরীরের চোট তেমন গুরুতর কিছু ছিল না, কেবল চোখ দুটো কেউ খুবলে তুলে নিয়েছিল। যখন ব্যাপারটা ঘটে তখন কৃষাণুর জ্ঞান ছিল না। পড়ার সময় ছিল, মাথায় চোট লাগে ওর, তারপর সব ব্ল্যাঙ্ক হয়ে যায়। পায়ের নিচে জঙ্গলের ভেতর থেকে বুনো জানোয়ারের ডাক ভেসে আসছে। সেই সঙ্গে গাছের পাতায় একটা ঝিমঝিম শব্দ। আজ আকাশটা ভীষণ নীল হয়ে আছে। একবার তাকালেই মন হালকা হয়ে যায়। একটা প্রকাণ্ড মিকি মাউসের মতো দেখতে মেঘ আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে লাফিয়ে যাওয়ার জন্য উদ্যত হয়েছে যেন। ছোট থেকে এই একটা কার্টুন নিয়ে অবসেশন ছিল আমার। যত কান্নাকাটি করি না কেন, মিকিকে একবার দেখলে আমার রাগ দুঃখ মুহূর্তে জল হয়ে যেত। কিন্তু আজ মিকিও সঙ্গ দিল না আমার। আজ 1 মাস হলো আমার মন কিছুতেই ঠিক হচ্ছে না। জানি না কবে হবে। বারবার মনে পড়ে যাচ্ছে প্রতি গ্রীষ্মে এখানে ঘুরতে এলে ওই খাদের ধারের রাস্তাটা দিয়ে রোজ সন্ধ্যায় হাঁটতাম আমরা।
আমি আর অপর্ণা। ও শক্ত করে ধরে থাকতো আমার হাতটা, গুনগুন করে একটা গান গাইতো। খুব কম কথা বলতো, কেবল কখনো গান থামিয়ে আমার সামনে এসে এক দৃষ্টে তাকিয়ে থাকতো আমার চোখের দিকে। একদিন জিজ্ঞেস করেছিলাম, এই তুমি কি দেখো বলো তো এভাবে? ও বেশিরভাগ দিন জবাব দিত না, মাঝে মাঝে বলতো, লোকে বলে বিয়ের পর নাকি ছেলেদের ভালোবাসা কমে যায়। বোঝার চেষ্টা করি কালকের থেকে আজ একটু কমেছে কিনা। আচ্ছা, আর আমি যদি বুঝতে না দিই, ধরো যদি চোখ বন্ধ করে হাঁটি? বোকা, কাদের ধারে চোখ বুজে কেউ হাঁটে? কেন? আমার তো ভয় করে না। আমি সত্যিই চোখ বুজে অপর্ণাকে পাশ কাটিয়ে কিছু দূর হেঁটে যেতাম। যেই একটু খাদের দিকে হেলে পড়তাম, অমনি ও ছুটে এসে পেছন থেকে জাপটে ধরতো আমাকে। কেন এমন করো বলো তো? ভয় করে না আমার? তুমি থাকতে আমার চোখ বুজে ফেলতে ভয় করে না অপর্ণা। আমি জানি তুমি ধরে ফেলবে আমাকে। আমার চোখে চেয়ে ভালোবাসা কতটা বুঝতে পারতো আমি জানি না, কিন্তু সে সময় আমার পিঠে ওর মুখের স্পর্শ, দুটো হাতে শক্ত আঙুলের ছোঁয়া আমায় জানিয়ে দিত ও ভালোবাসে আমাকে। কম নয়, বেশি নয়, কেবল ভালোবাসে। 1 মাস আগে আমাদের কলকাতার ফ্ল্যাটের বেডরুমের সিলিং থেকে অপর্ণার ঝুলন্ত দেহটা আমিই দেখি প্রথম। ওর নরম চোখ দুটো ঠিকরে বেরিয়েছিল বাইরে, মুখ থেকে বেরোনো কালচে রক্ত টপটপিয়ে পড়ছিল হাতের আঙুল পেয়ে। কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। যে অপর্ণাই খাদের ধারে দাঁড়িয়ে রোজ বুঝে নিতে চাইতো আমার ভালোবাসাটা কমে গেছে কিনা, সেই অপর্ণা আমার ভালোবাসার তোয়াক্কা না করেই কোনো অজ্ঞাত কারণে বড্ড উদাসীন হয়ে পড়েছে। কমিটেড সুইসাইড ফর ডিপ্রেশন রিলেটেড ইস্যুস। ওই ফ্ল্যাটে আর থাকতে পারিনি আমি। মনোবিদের নির্দেশে এই সামার হাউসে এসে আছি আজ গত 1 মাস। কাল সকালে অরিত্র আর ওর বউ দেবারতী এসে পৌঁছেছে। দেবারতী অপর্ণার কলেজ জীবনের বন্ধু, অরিত্র আমার চাকরি জীবনের। আমাকে সঙ্গ দিতে চায় ওরা। এতক্ষণে জায়গাটা ছেড়ে গাড়ির দিকে এগিয়ে গেছে ওরা। সেই ভোরবেলা বেরিয়েছি চারপাশটা দেখতে। শানু তোদের বলেছে বটে, তবে ওর এখানে আসার তেমন ইচ্ছে নেই। আমি আগে বহুবার বলেছি, আসেনি। আসতে চায় না কেন? আরে আমারও তো সেটাই প্রশ্ন। এত সুন্দর একটা পাহাড়ি জায়গায় একটা নির্জন সামার হাউস, আর তার উপর তোদের ছেলেবেলার একটা বড় অংশ কেটেছে এখানে। এত স্মৃতি পড়ে আছে, না আসার কারণটা কি? স্মৃতি থাকলেই যে সেটা সুখের হবে তা তো নয়। শানুর কাছে এই জায়গাটা ঘিরে বেশ কিছু ট্রমা আছে। মায়ের অ্যাক্সিডেন্টটা যখন হয় তখন ওর বয়স কতই বা হবে, ওই বছর 7। ওই বয়সে মাকে হারানো একটা ছেলের কাছে কম কথা নয়। আর মা মারা যাওয়ার পর বাবা একদম পাল্টে গেছিলেন। আমাদের দিকে ফিরেই তাকাতেন না। একজন বেবি সিটার রেখেছিলেন, তিনি দেখাশোনা করতেন। তার উপর পাহাড়কে ওর নিজের চোখ দুটো। তা অবশ্য ঠিক। দুপাশে এতক্ষণে খাদ শেষ হয়ে গিয়ে পাইন গাছের জঙ্গল শুরু হয়েছে। তারা লাইন দিয়ে দাঁড়ানো রাক্ষসের মতো ঝুঁকে আছে আমাদের ছুটে চলা গাড়িটার ওপর। মাঝে মাঝে তার ফাঁকে 2-1টা কটেজ দেখা যাচ্ছে। আমি রিয়ার ভিউ মিররে দেখলাম দেবারতী আর অরিত্র চোখ চাওয়াচাওয়ি করছে। মনে হয় কিছু একটা কথা আমাকে জিজ্ঞেস করতে চাইছে। এই কি ব্যাপার বলতো তোদের? আসলে ফোন কলে একটা কথা বলছিল কৃষাণুদা, আমাদের তো বিশ্বাস হলো না। কি কথা?
বলছিল চোখটা নষ্ট হয়ে যাওয়ার পরে নাকি মাকে দেখতে পেত, তাই তো? ওটা আমার থেকে ভালো আর কেউ জানে না। মায়ের অ্যাক্সিডেন্টের সপ্তাহখানেক পরেই শানু খাদের ধার বেয়ে পড়ে যায়। হসপিটাল থেকে ফেরার পর মাঝে মধ্যেই রাতে ঘুম ভেঙে দেখতাম ও বিছানার উপর জেগে বসে আছে, এদিক ওদিক ঘাড় ফিরিয়ে কাকে যেন দেখার চেষ্টা করছে আর মুখে কি সব বিড়বিড় করে বলছে। বলতো মা নাকি ঘরে এসেছিল, ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আমার বিছানাতেও এসে বসেছিল, তবে কথা বললে শুনতে পেত না। সারা রাত মা ঘরে ওর পছন্দের চেয়ারটায় বসে আমাদের দুই ভাইয়ের দিকে চেয়ে কাটিয়ে দিত। তোর এসব বিশ্বাস হতো? ভাই মাকে ভালোবাসত ভীষণ, আমার থেকেও বেশি। ফলে মা মারা যাওয়ার পর মাকে হ্যালিউসিনেট করা অস্বাভাবিক কিছু নয়। তবে এসব শুনলে বাবা ভীষণ রেগে যেত, ভাইকে মারধরও করেছে কয়েকবার। আমরা দুই ভাই মিলে সিদ্ধান্ত নিই এসব কথা আর কাউকে বলা যাবে না, ও যা দেখবে সেটা কেবল আমাকে বলবে। আজ এতদিন পরে তোদের কাছে বোধহয় ঝাঁপি খুলেছে। হ্যালিউসিনেশন বললাম বটে, কিন্তু প্রথম দিন ভাইয়ের মুখটার কথা মনে পড়লে আজও আমার যুক্তি বুদ্ধি হেরে যায়। ওর পা থরথর করে কাঁপছিল, আমি স্পর্শ করতেই ও চমকে বিছানা থেকে ছিটকে যায়, চিৎকার করে ওঠে, মা, মা ডাকছিল আমাকে। মা? ঠিক শুনেছিস তুই? তুই তুই বুঝতে পারছিস না? আমি 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 সত্যি মা এসেছিল ঘরে, আগের মতো ডাকছিল। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতাম, ওর মুখের রেখায় আতঙ্কটা রয়েই যেত। তাও সারা রাত বিড়বিড় করত, মা আছে, এই ঘরেই আছে, ওই ওই চেয়ারটায় আছে আছে। আঙুল তুলে একটা চেয়ারের দিকে দেখাতো শানু, মায়ের প্রিয় রকিং চেয়ার। প্রায় রোজ হতো ঘটনাটা, শুধু রাতে নয়, এমনকি দিনের বেলাতেও মাঝে মাঝে ঘরের ভেতর মায়ের অস্তিত্ব বুঝতে পারত ভাই। যত দিন যাচ্ছিল তত বেড়ে উঠছিল ব্যাপারটা। খানিকটা সেই কারণেই মাসখানেক কাটতে বাবা আমাদের আবার কলকাতায় নিয়ে চলে আসে। গাড়িটা আমাদের বাড়িটার সামনে এসে দাঁড়াতেই আমরা তিনজন গাড়ি থেকে নেমে এলাম। নামতে নামতে অরিত্র বলল, এখান থেকে জায়গাটা গাড়ি করে মিনিট 5 বেশি নয়, হেঁটে অন্তত 20 মিনিট লাগবে। সেদিন কৃষাণু তাহলে হেঁটেই গেছিল এত দূর। আশ্চর্য কিছু নয়, বাড়িতে থাকতে তখন আমাদের কারোরই ভালো লাগতো না। ক্যান্ডি, যেও না ওদিকে। ছেলেটা হাঁপাতে হাঁপাতে কাতর স্বরে ডেকে ওঠে কুকুরটাকে। বড় রাস্তাটা দিয়ে হুস হুস করে গাড়ি যাচ্ছে মাঝে মাঝে, তবে সেসবের ভয় পাচ্ছে না ছেলেটা। রাস্তার দুধারেই ঘন জঙ্গল। ক্যান্ডি সেখানে হুট করে ঢুকে গেলে ওকে খুঁজে বের করা মুশকিল। ক্যান্ডিকে রোজই বিকেলের দিকটা ঘোরাতে নিয়ে আসে অভিরূপ। এতদিন এ কাজটা শানুই করত, কিন্তু মায়ের চলে যাওয়ার পর মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছে ও। অভি একটু শক্ত রেখেছে নিজেকে, আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাইছে। ফলে আজ প্রথম ক্যান্ডিকে জঙ্গলের দিকটায় ঘোরাতে এনেছে। ক্যান্ডির অবশ্য অভির সঙ্গে অতটা বনিবনা নেই, সে সুযোগ পেলেই এদিক ওদিক ছুটে যাচ্ছে। ওকে কায়দা করার বিদ্যা এখনো রপ্ত হয়নি অভির। ছোট্ট ছেলেটা আবার কাতর গলায় ডেকে ওঠে, ক্যান্ডি, কাম ব্যাক।
ক্যান্ডি রাস্তা ছেড়ে জঙ্গলের দিকে আরো কিছুটা এগিয়ে গেছিল। হঠাৎ তার কান খাড়া হয়ে ওঠে। মনে হয় জঙ্গলের মধ্যে কিছু একটা দেখতে পেয়েছে সে। উঁচু গলায় দুবার ডেকে ওঠে। অভি দৌড়ে গেল তার কাছে, কিন্তু পৌঁছানোর আগেই আরো গভীর জঙ্গলের দিকে সরে গেল ক্যান্ডি। কুকুরটা আজ কিছুতেই কথা শুনছে না। অভিও ওকে অনুসরণ করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই থেমে গেল। এই জায়গাটা, রাস্তা আর জঙ্গলের মাঝের এই একচিলতে অংশটা কেমন যেন টানছে ওকে। বারবার মন বলছে এই জায়গাটার সঙ্গে ওর কিছু একটা স্মৃতি জড়িয়ে আছে। কিসের যেন গন্ধ আসছে, একটা পোড়া গন্ধ। গন্ধটা কি ওর কল্পনা? অভিরূপ মনে করার চেষ্টা করলো ঠিক কি হয়েছিল এখানে, কিন্তু মনে পড়ল না। সে ব্যাপারটা মাথা থেকে সরিয়ে সরে এলো আরো ঘন জঙ্গলের ভেতর। গলার সমস্ত জোর একত্র করে ডেকে উঠল অভিরূপ। জঙ্গলের আকাশ ছোঁয়া গাছে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো ডাকটা। ক্যান্ডির সাড়া শব্দ পাওয়া গেল না। আরো কিছু দূর হেঁটে এলো অভিরূপ। ও জানে এত দূর আসা নিষিদ্ধ। বাবা জানতে পারলে আর আস্ত রাখবে না ওকে। ওর মনে হলো জঙ্গলের এই জায়গাটার আলো যেন হঠাৎ করেই কমে এসেছে। গাছগুলো যেন আরো ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে। আশপাশের সমস্ত শব্দ থেমে গেছে। সেই সঙ্গে দুজোড়া চোখ এক দৃষ্টে চেয়ে আছে ওর দিকে। ওর বুকের ভেতরটা কেঁপে উঠল। এ কোথায় চলে এলো? জঙ্গল আচমকাই এমন নিস্তব্ধ হয়ে গেল কি করে? তাহলে কি সেই প্রাণীটা? অভি শুনেছে প্রাণীটা চোখ উপড়ে নেয়, তারপর তার জিভ বুলিয়ে দেয় খুবলানো চোখের জায়গায়। অভি শুনেছে প্রাণীটা যার চোখ উপড়ে নেয় সেই নাকি নিজের সব থেকে প্রিয় মানুষটাকে দেখতে পায়। ওর চোখ উপড়ে নিলে ও কি মাকে দেখতে পাবে? অভির বুক ফুঁড়ে একটা দীর্ঘশ্বাস পড়ে। কে জানে, বড় হতে হতে অভি বুঝতে পেরেছে ও কাউকেই তেমন ভালোবাসে না। লোকজন বিশেষ ভালো লাগে না ওর। স্বভাবতই ওর প্রতিও কারো তেমন টান নেই। ওর ঘর অন্ধকার করে চুপচাপ বসে থাকতে ভালো লাগে। কি যেন খোঁজে ও সারাক্ষণ। বাড়িতে, এই জঙ্গলের গাছের ফাঁকে, মানুষের ভিতরে কোথাও সেই জিনিসটার অস্তিত্ব নেই। হতাশায় একতলা অন্ধকার জমা হয়েছে ওর বুকের ভেতর। অভি বুঝতে পারে না ওর ঘাড়ের পেছনেও জমা হয়েছে একটা নিকষ অন্ধকার। সেই অন্ধকার জীবন্ত। সে এক দৃষ্টে চেয়ে আছে ওর দিকে। ঘাড়ের কাছে একটা অদ্ভুত শিরশিরানি অনুভব করে অভি। ও চকিতে ফিরে তাকায়। অন্ধকারে কিছুই চোখে পড়ে না, কেবল এক টুকরো ধোঁয়া ফিকে হয়ে আসে। তুমি কি সত্যিই আছো? ভয় করে না অভির। ওর প্রাণের মূল্য কতটুকুই বা। দুটো হাত সামনে তুলে প্রশ্ন করে, এ জঙ্গলে যদি কোনো উপকথার প্রাণী থেকেও থাকে তার বাংলা বোঝার কথা নয়। হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার কানে আসে অভির। একটা মিহি শব্দ আসছে, অনেকটা গাছের পাতার ফাঁক দিয়ে বয়ে আসা হাওয়ার মতো। যেন ওর কথার উত্তর দিতে চাইছে কেউ। তুমি
অভি আরও কিছুটা এগিয়ে যায়। হ্যাঁ, ওর সামনের জীবন্ত অন্ধকারটা এতক্ষণে ও খেয়াল করেছে। ওকে কোথাও টেনে নিয়ে যেতে চায় অন্ধকারটা। ওকে ডাকছে, হাত ছানি দিয়ে ডাকছে, বহু দূরে নিয়ে যেতে চায় ওকে। ওই সাইরেনের শব্দের একটা অর্থ আছে, সে অর্থ কেবল অভি বুঝতে পারে। ও মোহগ্রস্তের মতো এগিয়ে যায় সেই নিকষ অন্ধকারের দিকে। ক্রমশ কালো কুয়াশাটার গায়ে ফুটে ওঠে দুটো হলদে চোখ, লকলকিয়ে বেরিয়ে আসে একটা জিভ। হিংস্র শব্দে পরিণত হয় সাইরেনটা। তারপর প্যান্টে টান পড়তে ঘোরটা কেটে যায় অভির। ক্যান্ডি ওর প্যান্ট ধরে টানছে, মুখ থেকে একটা গোঙানি বেরিয়ে আসছে ওর। মুখ ঘুরিয়ে আবার সামনে তাকায় অভি। গাছের ফাঁক দিয়ে এখন আলো আসতে শুরু করেছে। কেউ নেই ওর সামনে। যে ছিল সে হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে ধোঁয়া হয়ে বাতাসে মিলিয়ে গেছে। এখানে যে কদিন আছি আমার খাওয়া দাওয়া ঠিক ছিল না। বেলা গড়িয়ে বিকেলের দিকে এগোলে বাবুলাল একরকম জোর করেই আমাকে খাবার টেবিলে টেনে আনে। আমরা যতদিন এখানে থাকি না, বাবুলাল আর ওর পরিবার আমাদের এই সামার হাউসটা দেখাশোনা করে। অপর্ণাকে খুব ভালোবাসত বাবুদা। ও মারা যাওয়ার পর আমাকে একরকম জোর করেই এখানে আটকে রেখেছে। আমি আবার কলকাতায় ফিরে যেতে চাইলে ও বলেছে, কি করবেন আর ওখানে ফিরে গিয়ে? হ্যাঁ, তার চেয়ে বাকি জীবনটা আমি এখানে কাটিয়ে দিই না হয়। আজও বেলা গড়িয়ে আসতে আমরা হাত মুখ ধুয়ে খাবার টেবিলে গিয়ে বসতে বাবুদা প্লেটে খাবার সাজিয়ে দিল। কিছু একটা কারণে ওর মুখে ছায়া নেমেছে আজ। আমি অবশ্য জানি কারণটা, তবে ওদের বলা হয়নি। সেটা লক্ষ্য করেই বুঝি মাংসের বাটি হাতে নিতে নিতে অরিত্র বলল, এই তোমার কি হয়েছে বলো তো বাবুদা, কথা বলছো না যে? একটু রাগ হয়েছে। আজ আমাদের খাদের ধারে যাওয়াটা পছন্দ হয়নি, তাই তো? তোমাদের কতবার বারণ করেছি না? হ্যাঁ, বুড়ো মানুষের কথা অন্তত সম্মান দেখিও তো একটু শুনতে পারতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রবলেমটা কি সেটা কিন্তু এখন আমি বুঝতে পারলাম না। খাদটা এমন কিছু গভীর নয়, আর তাছাড়া আমরা কেউ বাচ্চাও নই। বাচ্চা বুড়োর ব্যাপার নয় দাদা, বড়দা নিজেও জানে। কিরে, তুই কিছু জানিস নাকি? কি আছে ওখানে? ভূত হয়েছে, খা এবার। ভূত নয়, অন্য কেউ থাকে। ওই খাদে যেই পড়ে যায় সে ফিরে এসে মরা মানুষকে দেখতে পায়, বিশেষ করে তার কাছের কেউ মরে গিয়ে থাকলে। ভাই না হয় বাচ্চা ছিল তখন, কিন্তু তুমি একটা আদ্দামড়া শিক্ষিত লোক হয়ে কেন বলো তো? শুধু সর্দা, এ গ্রামের কত লোক ওই খাদে পড়ে চোখ খুইয়ে এসেছে তুমি জানো? হ্যাঁ, তুমি থাকো এখানে। তারা সবাই মরা মানুষ দেখতে পেয়েছে। কেউ মরা মাকে দেখেছে, কেউ বাপ, কেউ বোন। প্রথম 1 মাস, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেছে তারা, কিন্তু স্পষ্ট জ্যান্ত মানুষের মতো দেখেছে। আমি এক বর্ণ বাড়িয়ে বলছি না। সে কি অদ্ভুত ব্যাপার। তাই বলছিলাম কদিন আগেই দিদি। ভাল লাগে না। মাথাটা আগে থেকেই গরম হচ্ছিল আমার। আর কথা বাড়ালাম না, প্লেটটা সরিয়ে রেখে উঠে পড়লাম টেবিল থেকে। গটগট করে হেঁটে দোতলা পেরিয়ে উঠে এলাম ছাদের দিকে। এদের মাঝখানে থাকতে আর এতটুকু ইচ্ছা করে না আমার। সত্যিই যদি অপর্ণাকে দেখার সুযোগ থাকতো তাহলে খাদের মধ্যে ঝাঁপ দিতে এতক্ষণ অপেক্ষা করতাম না আমি।
এতক্ষণে দুপুর পেরিয়ে বিকেল নামতে শুরু করেছে। দূরে মাথা তুলে থাকা গাছগুলোর রঙে কালচে ভাব মিশতে শুরু করেছে। ছাদের একদিকের কোণে রাখা চেয়ারে বসে আমি দূর প্রান্তের দিকে তাকিয়ে রইলাম। এখানে এসে বসলে খাদের অনেকটা অংশ চোখে পড়ে। ঠিক কেন জানি না, জঙ্গলের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে আমার মায়ের কথা মনে পড়ে যায়। আজ এই সন্ধ্যের আলোয় আমাদের সামার হাউসের ছাদে বসেও তার ব্যতিক্রম হলো না। ছোটবেলায় এখানে বেড়াতে এলে বিকেলবেলা আমাদের দুই ভাইকে নিয়ে মা ছাদে চলে আসত। তারপর দুজনকে দুপাশে রেখে দূরে জঙ্গলের গাছ চেনাতো আমাদের। আমার গাছগাছড়ার দিকে বিশেষ আগ্রহ ছিল না। আমি খানিক পরেই মায়ের থেকে একটু দূরে চলে আসতাম। মা কিছুক্ষণ পর ডাক দিত, আমি শুনতে পেতাম না, নিজের খেয়ালে মেতে থাকতাম। মা মারা যাওয়ার পর এখানে যতবার এসেছি আর ছাদে আসা হয়নি। তারপর এসেছিলাম অপর্ণার সঙ্গে। দূরের দিকে তাকিয়ে কথা বলতে বলতে কখন যেন উদাস হয়ে যেত। আমি মায়ের মতোই ঠেলা দিয়ে ওকে ফিরিয়ে আনতাম আমার কথায়। বলতাম, তুমি আমার কথা শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে যাও। কি ভাবো বলো তো তুমি? ভাবি কলকাতায় কি হচ্ছে এখন। এখানে এসেও কলকাতার চিন্তা? কেন, এমন কি আছে এখানে? এই সবাই বলে ওই জঙ্গলে নাকি কি একটা আছে। আমার ভাবলেই গাটা কেমন শিরশির করছে। বটে, এমন জলজান্ত হ্যান্ডসাম একটা মানুষ সামনে থাকতে তোমার জঙ্গল নিয়ে আগ্রহ শুধু? আমার কথাটা গায়ে মাখত না অপর্ণা। ওর মুখ থেকে সেই ভাবুক ভাবটা উধাও হয়েছে তখন। এই বলো তো কি আছে জঙ্গলে? কথাগুলো এখনো কানে বাজছে আমার। অপর্ণার সব কিছুতে কৌতূহল ছিল ভীষণ। জন্মের আগে কি ছিল, মৃত্যুর পরে কি আছে, সব প্রশ্নের উত্তর জানা চাই। সেই সব জানতেই কি অভি নিচে চল এবার। কখন সন্ধ্যা হয়েছে খেয়াল ছিল না। চটক ভেঙে পেছনে ফিরে দেখলাম অরিত্র এসে দাঁড়িয়েছে। আমি হালকা হেসে মুখ ফেরালাম। পাশে চেয়ারটা দেখিয়ে বললাম, আয় বস এখানে। অতটা রিয়াক্ট করলি কেন বলতো? জানি তোদের দুজনের মন ভালো নেই, তাও। আমি পকেট থেকে বের করে আর একটা সিগারেট ধরালাম। সেটা জেলে ঠোঁটের উপরে রেখে বললাম, ওই কথাগুলো শুনলে আমার বাবার কথা মনে পড়ে যায়। বাবা খুব বলতো জঙ্গলে নাকি কি সব আছে। তাই নাকি? কি আছে? কি হবে ওসব গাঁজাখুরি গল্প শুনে? তাছাড়া আমার থেকে বাবুদা আরো ফেনিয়ে বলতে পারবে। আমি একটা তাচ্ছিল্যের ভঙ্গিতে প্রসঙ্গটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম। অরিত্র কিন্তু নাছোড়বান্দা। তোর থেকেই শুনবো। খাদের ভেতর এখন আকাশ চুঁইয়ে অন্ধকার নামতে শুরু করেছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে বললাম, একেবারে ছেলে মানুষই একটা গল্প। বাবা খুব একটা ভালো গল্প বলতে পারতো না। বলতো জঙ্গলে একটা প্রাণী আছে, সে পৃথিবীর নয়, অলৌকিক একটা প্রাণী। প্রাণীটা খাদের ভিতর থেকে বাইরে আসতে পারে না, কেবল কেউ ভিতরে গিয়ে পড়লে সে তার চোখ উপড়ে নেয়। শুধু তাই নয়, মশা আমাদের রক্ত খাওয়ার সময় যেমন হাইপোফ্যারিংস শরীরে ঢুকিয়ে দেয়, তেমন এই প্রাণীটাও চোখটা তুলে নেওয়ার সময় জিভের মধ্যে দিয়ে কিছু একটা ঢুকিয়ে দেয় শরীরে। সেটা শরীরে ঢুকলেই আমরা হ্যালুসিনেট করতে থাকি। উনি বিশ্বাস করতেন এসব? প্রথমে করতেন না। জঙ্গল নিয়ে এমন অনেক গুজব লোকমুখে চালু থাকে। মা মারা যাওয়ার পর বাবা এমনিতেই ট্রমাতে ছিলেন। তার উপরে ভাইয়ের ঘটনাটা ঘটার পর থেকেই বিশ্বাস আরো দৃঢ় হয় তার।
বাবুদা মনে হয় বাবার থেকেই। আমি চুপ করতে অরিত্র মুখ তুলে তাকায় জঙ্গলের দিকে। কে জানে সত্যি এমন কিছু আছে কিনা। আমার কি মনে হয় জানিস? কি? মানুষের মনের ভিতরে যে অন্ধকার থাকে সেটা জমতে জমতেই মনস্টার তৈরি হয়। ওই জঙ্গলে কেউ থাক বা নাই থাক, আমাদের ভিতরে তো অন্ধকারের শেষ নেই। অপর্ণা ছিল আলোর মতো, সে কাছাকাছি থাকলে অন্ধকারটার কথা মনেই পড়তো না। অরিত্র হাত বাড়িয়ে আমার হাতটা চেপে ধরে, কয়েক সেকেন্ড পরে চাপা গলায় বলে, নিচে চল, অন্ধকার হয়ে এসছে, রাত নেমে যাবে। যাবো একটু পরে, আপাতত একটু বসি। অরিত্র হয়তো বুঝতে পেরেছে আমি একটু একা থাকতে চাইছি। সে আর কথা না বাড়িয়ে নিচে চলে গেল। আমি বসে রইলাম ছাদের চেয়ারে। চাঁদটা আকাশের মাঝখানে আছে আজ, তার দরাজ আলো ভরিয়ে দিচ্ছে খাদের ভেতরটাকে। কাকে আলো দেখাচ্ছে কে জানে। ঘুমাচ্ছ না কেন বলো তো? পিঠের উপরে অপর্ণার হাতটা অনুভব করল অভি। একটু আগেই টেবিল ঘড়ির রেডিয়াম ডায়ালটা জানিয়েছে রাত 2:30 বেজেছে। জানলার বাইরে রাতের কলকাতা গভীর ঘুমে আচ্ছন্ন। কেবল অভির চোখে ঘুম নেই। অপর্ণার ঘুমটা কখন ভেঙেছে ও বুঝতে পারেনি। মুখ না ফিরিয়েই বলল, জানি না, মায়ের কথা মনে পড়ছে খুব। মায়ের কথা? আজ হঠাৎ? তোমার কাছে এলে এত মায়ের কথা কেন মনে পড়ে বলো তো? দুজনের কোথাও মিল নেই, কিচ্ছু নেই। তাও কে বলেছে মিল নেই? মায়ের মতো আমিও ভীষণ ভালোবাসি তোমায়। আর মায়ের মতো তোমাকেও হারিয়ে ফেলার ভয় পাই আমি। সারা জীবন সবাইকে নিয়ে ভয় পেয়ে গেলে ভালো কবে বাসলে বলো তো? ভয় পাওয়ার থেকে বেশি ভালোবাসা কি আছে বলো তো? এই রাতের শহরটাকে দেখেছো অপর্ণা? তোমার কত চলে যাওয়ার জায়গা, কত হারিয়ে যাওয়ার অবকাশ, কত বন্ধু, প্রেমিক, মুগ্ধতা। এই ভীতু মানুষটা কেবল ভয় দিয়ে নিজের করে রাখতে চায় তোমাকে। আমি যখন তোমায় জড়িয়ে ধরি, আসলে আমার ভয়টাকে আঁকড়ে ধরি। তোমার স্পর্শের অনুভূতিটা আমার ভয়কে শান্ত করে। যেদিন তোমার হাতটা শক্ত করে ধরে বলেছিলাম ভালোবাসি, সেদিন আমার গলার স্বর শুনেছিলেন আমার ভয়ের। তোমাকে আঁকড়ে রাখার এক অদ্ভুত ইঁদুর দৌড়ে নেমেছি যেন কবে, আর ভয় আমাকে তাড়িয়ে নিয়ে চলেছে সেই দৌড়ে। ভয় পেতে হবে না, আর আমি যাব না কোথাও। এই দেখো, মায়ের সঙ্গে আর একটা মিল। মানে কি মিল? মা যদিও কখনো বলেনি, কিন্তু মাকে দেখেও কোনোদিন মনে হতো না কোথাও চলে যেতে পারে বলে। অভির বুকের ওপরেই মাথা রাখে অপর্ণা। এই ছেলেটাকে কোনোদিন শান্ত করতে পারেনি সে। কোথায় যেন একটা রহস্য চেপে রাখে, সেই জঙ্গলের ধারের খাদটার মতো। কোথাও কিছু লুকিয়ে আছে, অজ্ঞাত কিছু, কেউ জানে না। অত কিছু বোঝার চেষ্টা করে না অপর্ণা। অবোধ গলায় বলে, আমি যাব না। দেখো, আমি যাব না। সিলিং থেকে পাখার ব্লেডের একটা অদ্ভুত শব্দ ভেসে আসে, তবে সেটা ওদের দুজনের কারো কানেই যায় না।
কোথায় যেন হেঁটে চলেছি আমি। দুপাশে জঙ্গলের ভেতর থেকে পোকামাকড় আর ঝিঁঝির কলতান ভেসে আসছে। কি যেন একটা সুর মিশে আছে সেই কলতানে, যেন আমাকে কিছু বলতে চায়। কোথায় যেতে হবে তার হদিশ ওরাই জানে। আমি কেবল সেই অব্যক্ত ভাষার সুর বুঝে হেঁটে চলেছি অদৃষ্টের দিকে। আমার চেতনা আছে, কিন্তু বিচার বুদ্ধি নেই। আমার কানের পাশ থেকে শনশন করে হাওয়া বইছে। একবার উপরে তাকিয়ে দেখলাম আকাশের টিমটিমে তারাগুলো আজ যেন একটু অন্যরকম ছন্দে জ্বলছে। কোথায় যেন বাঁশি বাজছে। বহু দূর থেকে কেউ ডাকছে আমাকে। আমার একপাশে অগভীর খাদ, তার ঘন জঙ্গলের ভেতর থেকে আমাকে ডাকছে কেউ। ধীরে ধীরে খাদের দিকে মুখ ফেরালাম। ঘন গাছপালার সার মুখ তুলে চেয়ে রয়েছে আমার দিকে। একটা বিশেষ জায়গায় এসে থেমে গেলাম। কয়েক সেকেন্ড সেখানেই দাঁড়িয়ে থেকে আরো এক পা এগিয়ে গেলাম। একটা চেনা গলা ভেসে আসছে খাদের নিচ থেকে। অপর্ণা ডাকছে আমাকে খুব চাপা সুরে। নিচে তাকালাম, ওই যে দাঁড়িয়ে আছে অপর্ণা, হাতছানি দিচ্ছে। আমি অজান্তেই বিড়বিড় করে উঠলাম, অপর্ণা, তুমি এখনো ভালোবাসো আমাকে, তাই না? দেখো, আজ তোমার জন্য এখানে এসেছি। আমাকে ডেকে নাও, কাছে নাও, আরো কাছে। অপর্ণার হাসির শব্দ শুনতে পেলাম এবার। খাদের দিকে আরো দুপা এগিয়ে গেলে অপর্ণার কাছে যেতে আর কোনো বাধা থাকবে না। ধীরে ধীরে ডান পাটা মাটি থেকে তুলে শূন্যের দিকে বাড়িয়ে দিলাম। তার সঙ্গে সঙ্গে হাতে একটা ঝটকা লাগতেই ছিটকে পড়লাম পেছনের মাটির ওপর। ঘোরটা ভেঙে গেল, যেন মাথায় বাড়ি মেরে হুঁশ ফেরালো কেউ। এই প্রথম নিজেকে প্রশ্ন করলাম, কেন আমি এসেছি এখানে? আকাশের তারাগুলো আবার নিভে এসেছে, বাতাসের গুনগুন কমে এসেছে আবার। আমি অবুঝের মতো চোখে আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা অরিত্রের দিকে তাকালাম। সে এক পা এগিয়ে আমার মুখের উপর ঝুঁকে পড়ল। কি করছিলি তুই? উড়ে যেতিস আর একটু হলে। আমাকে ডাকছিল। কে ডাকছিল? অপর্ণা, ও দাঁড়িয়ে আছে কাদের নিচে। তোর মাথা পাতা খারাপ হয়ে গেছে নাকি? অপর্ণা মারা গেছে। আমি জানি ও মারা গেছে, কিন্তু তুই বিশ্বাস কর ভাই, এই খাদটায় কিছু একটা আছে। এখানে একবার ঝাঁপিয়ে পড়তে পারলেই আমি। এই অভি, কি বলছিস এসব? শানু যে হ্যালুসিনেট করতো সেটা তুই নিজেই বলেছিস আমাকে। আমি আর কিছু বলতে পারলাম না। দু হাতে খামচে ধরলাম মাথার চুল। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। এই অদ্ভুত জঙ্গলটা এতক্ষণে রাতের হাওয়ার স্পর্শে আমার জ্ঞান অনেকটা ফিরে এসেছে। অরিত্র এগিয়ে এসে আমার পিঠে একটা হাত রাখল, তারপর নরম গলায় বলল, আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই নিজেকে একটু শান্ত করার চেষ্টা কর। যে চলে গেছে সে কিন্তু আর ফেরত আসে না। তোকে তো নিজের মতো করে বাঁচতে হবে, তাই না? কিন্তু তুই কি করে জানলি যে আমি? অরিত্র বসে পড়ে আমার পাশে, তারপর ঠান্ডা গলায় বলে, এটা আজকের ব্যাপার নয় অভি। অপর্ণা মারা যাওয়ার পর এখানে এসে থেকে প্রায় রোজ রাতেই তুই এই খাঁদের ধারে চলে আসিস, অদ্ভুত সব আচরণ করিস। তুই জানলি কেমন করে? আমি অবাক হয়ে প্রশ্ন করি,
উত্তরটা নিজের মাথাতেই চলে আসে হুট করে। বাবুদা, ওই জন্যই তোরা এমন হুট করে কেন করছিস বলতো এসব? তুই তো নিজেও জানিস। আমি কিচ্ছু জানি না, আমার সব ওলট পালট হয়ে গেছে ভাই। শুধু আমি জানি অপর্ণা রোজ ডাকে আমাকে ওই নিচ থেকে, রোজ। ও বলেছিল আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, কোনোদিন। এগুলো সব তোর মনের ভুল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফাইন, তুই এখন বাড়ি চল, তারপর বাকি কথা হবে। চল 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 চল। বাড়ি যেতে ইচ্ছা করছিল না আমার। হাত পা ঠান্ডা হয়ে আসছে আবার। অরিত্র একরকম জোর করেই গাড়িতে তুললো আমাকে। তোর একটা চিকিৎসার দরকার, ইউ নিড টু কনসাল্ট অভিক। আমার কাঁধ ধরে একটা ঝাঁকুনি দেয় অরিত্র। ঘুম নামছে আমার চোখে। বিড়বিড় করে বলি, ও বলেছিল ও যাবে না, ও ফিরে এসেছে। অপর্ণা, এ কি, এত কিছু থাকতে শেষে একটা ছুরি কিনলে? অরিত্র অবাক হয়ে দেবারতীর হাতের দিকে তাকায়। স্থানীয় বাজারে কিছু কেনাকাটা করতে এসেছিল ওরা চারজনে। সব কেনাকাটার শেষে দেবারতীর চোখ একটা মোটা ফলার ধারালো ছুরির দিকে পড়ে। জঙ্গলের ধারেই বাড়ি, সেখানে আবার একটা খতরনাক মিথোলজিক্যাল ক্রিয়েচার থাকে, একটা ছুরি কাছে রাখলে আপত্তি কোথায়? বাজারের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে বলে অরিত্র, মাইথোলজিক্যাল ক্রিয়েচার, দ্যাটস অল আ মিথ। এত বড় জঙ্গল, কিছু গল্প গাথা তো চালু থাকবেই। কিন্তু শানুদা বলছিল। আরে তুমি বোঝার চেষ্টা করো, ওদের ফ্যামিলিটাই গোলমেলের। ছোট থেকে একটার পর একটা মৃত্যু লেগেই আছে। মায়ের মৃত্যু, শানুর চোখ নষ্ট হয়ে যাওয়া, ওদের একটা কুকুর ছিল ক্যান্ডি বলে, সেটাও নাকি অ্যাক্সিডেন্টের পর আর বেশি দিন বাঁচেনি। অভির বাবার মেন্টাল হেলথটাও ডিটোরিয়েট করে গেল। তারপর ভদ্রলোক মাঝে মাঝে পাগল গোছের হয়ে যান। এই সব কিছু মিলিয়ে ছেলে দুটোর ওপর ঝড়ঝাপটা খুব একটা কম যায়নি। তারপর অপর্ণাটার সাথে যে কি হলো, অভিদা এত ভালোবাসতো ওকে। বাজারের রাস্তাটা এতক্ষণে শেষ হয়ে পায়ে চলা সরু পথ শুরু হয়েছে। অভিরূপ আর বাবুলাল বেশ কিছুটা পিছিয়ে পড়েছে ওদের থেকে। সেটা খেয়াল করেই একটু গলা নামায় অরিত্র। আমার কি মনে হয় জানো, অপর্ণার সুইসাইডটাই কিছু একটা গোলমেলে আছে। গোলমাল মানে? হ্যাঁ, মানে একটা হাসি খুশি মেয়ে দুম করে আউট অফ নাথিং সুইসাইড করে ফেললো। তাও কোনো সুইসাইড নোট নেই, কোনো কারণ নেই, কোনো কিচ্ছু নেই। তুমি কি সাজেস্ট করছো যে? না, সাজেস্ট করছি না। তুমিও জানো, আমিও জানি, অভির মাথাটা একটা ঘোলা জলের ডোবা। কখন কোন খেয়ালে কি করে ফেলেছে সেটা কে বলতে পারে? আচ্ছা তুমিই বলো, রোজ রাতে ও খাদের ধারে গিয়ে কেন অপর্ণাকে দেখতে পায়? কেন? কনসিয়েন্স, অবচেতন মনে ওর নিজের পাপোশ-খালনের চেষ্টা করে, এবং তাই জন্যই ওর মনে হয় অপর্ণাকে খাদের ভেতরে ডাকছে। আরও একটা ব্যাপার, এতদিন অভিদা জঙ্গলের প্রাণীর ব্যাপারটা বিশ্বাস করতো না, এমনকি এখনো মুখে স্বীকার করতে চায় না। কিন্তু রাত হলেই নিজের অজান্তে খাদের ধারে পৌঁছে নিজের মরা বউকে দেখতে পায়। বিঙ্গো! হঠাৎ একটা দমকা হাওয়ায় চটক ভাঙে দেবারতীর। ধুর, সব তোমার দোষ, তুমি জোর করে সব ঢোকাচ্ছ আমার মাথার ভিতরে। আচ্ছা বাদ দাও, কনস্পিরেসি থিওরি অনেক হয়েছে। তবে আজ বাবুদাকে বললাম অভি ঘুমিয়ে পড়লে ওর ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিতে। রোজ রোজ চোরের মতো তো ওর পিছনে ধাওয়া করে কোনো লাভ নেই। তাছাড়া সত্যি সত্যি যদি ঝাঁপ দিয়ে দেয় কোনো সময়, দিলে কি অভিদার চোখ উপড়ে যাবে, আর সে বিদঘুটে প্রাণীটার হাইপোফ্যারিংসে অপর্ণাকে দেখতে পাবে। চাতার মাথা হবে, বড় জোর হাত পা ভাঙবে, এর থেকে বেশি কিচ্ছু হবে না। পেছনে ঘুরে ওরা দেখে অভিরূপ আর বাবুলাল প্রায় ওদের পেছনেই এসে পড়েছে। দেবারতীর দিকে চেয়ে অল্প হাসে অভিরূপ, ভারী নির্মল একটা হাসি। দেবারতী ভাবে, সত্যি কি অপর্ণার মৃত্যু নিয়ে কিছু গোলমাল আছে?
রাগের বশে কিংবা অন্য কোনো কারণে কি এই মানুষটাই? একটা কথা বুঝতে পারে দেবারতী, ওই খাদের ভেতরের প্রাণীটার মতো কিছু একটা রহস্য লুকিয়ে আছে লোকটার ভেতরে। অজ্ঞাত কিছু, অন্ধকার কিছু। গভীর রাত, আবার সেই শূন্য খাদের ধারের রাস্তা। আজও আকাশে চাঁদের আলো আছে এবং আজও একটা মানুষ হেঁটে আসছে ফাঁকা রাস্তাটার ওপর দিয়ে। মোহগ্রস্তের মতো হেঁটে চলেছে সে, যেন কোনো অদৃশ্য হ্যামলিনের বাঁশিওয়ালা টেনে নিয়ে চলেছে ওকে। মুখে কি যেন বিড়বিড় করছে লোকটা। হাঁটার গতি স্লথ হয়ে আসছে মাঝে মাঝে, অন্যমনস্ক হয়ে পড়ছে সে। খাদের একটা বিশেষ জায়গায় এসে থমকে দাঁড়িয়ে পড়ে লোকটা। ভিতরে উঁকি মেরে কি যেন দেখার চেষ্টা করে। শিরশিরে রাতের হাওয়া বইতে থাকে লোকটাকে ঘিরে। কিছুক্ষণ নিচের দিকে চেয়ে থেকেও কিছুই চোখে পড়ে না তার। কিছুক্ষণ ভেবে নিয়ে থমথমে কিন্তু কাঁপা গলায় সে ডাক দেয়, অপর্ণা, অপর্ণা তুমি? শব্দটায় জোর ছিল না, যেন নিজের বলা শব্দগুলোর ওপরেই বিশ্বাস নেই লোকটার। সে আবার স্তব্ধ হয়ে যায়, কিন্তু তার ডাকে রাস্তার ঠিক উল্টো দিকেই আরো দুটো প্রাণী সচল হয়ে ওঠে। তারা ধীর পায়ে এগিয়ে আসে ওর দিকে। ধূর্ত সাপদের মতো এসে দাঁড়ায় ঠিক পেছনে। দুজনের মধ্যে একজন একটু নিচু হয়, তারপর দাঁড়িয়ে থাকা লোকটার পা থেকে ফুটখানেক দূরে মাটির ওপর থেকে লুকিয়ে থাকা একটা দড়ি খুঁজে নেয়। শক্ত করে ধরে সজোরে টান মারে সেই দড়িতে। মুহূর্তে একটা অদ্ভুত কাণ্ড ঘটে যায়। খাদের ধারের মাটি আলগা হয়ে ঝরে পড়ে। সেই সঙ্গে দাঁড়িয়ে থাকা মানুষটার পায়ের নিচের মাটি সরে যায়। ব্যাপারটা বুঝতে পেরে তার মুখ থেকে একটা কাতর আর্তনাদ বেরিয়ে আসে, কিন্তু পিছিয়ে আসার সুযোগ সে পায় না। মুহূর্তে তার শরীরটা নিম্নগামী হয়। খাদের ভেতর হারিয়ে যায় তার শরীর। এটা কি করলে তোমরা? পেছন থেকে একটা নারী কণ্ঠের চিৎকার শুনে ফিরে তাকালো আততায়ী দুজন। দুজনের শরীরই কালো কাপড়ে ঢাকা, তাও তাদের মুখ চাঁদের আলোয় স্পষ্ট হয়ে আছে। দেবারতী আবার চিৎকার করে ওঠে, ওকে ওকে ফেলে দিলে তোমরা? বিস্ময় আর যন্ত্রণা ঝরে পড়ছে সেই মুখ থেকে। অভিরূপ ওর দিক থেকে মুখ ফিরিয়ে খাদের দিকে তাকায়। ও যা চায় ওকে তাই দিয়েছি আমি, চিন্তা করিস না। ও মরে যায়নি, নিচে নরম ঘাস আছে। ভাই যখন মরেনি, ভাইয়ের মতো অরিত্রও মরবে না। কিন্তু তুমি? তবে হ্যাঁ, ওর চোখ দুটো চিরকালের মতো নষ্ট হয়ে যাবে। ও নিজেও হয়তো তাই চায়। তার মানে ভাইকে তুমি নিজেই? কথাটা শেষ করতে পারল না দেবারতী। কথাগুলো মুখেই আটকে যায় তার, কারণ ওদের পায়ের নিচের ঘন জঙ্গলের ভেতর থেকে একটা তীব্র কিন্তু সরু আওয়াজ ভেসে এসেছে। আওয়াজটা এসেছে অন্তত মাইল খানেক দূর থেকে। তাও বুক কেঁপে ওঠে সেই আওয়াজে। কেউ এগিয়ে আসছে খাদের এই প্রান্তটার দিকে, মাটিতে গিয়ে পড়া অরিত্রের দেহটার দিকে। আচমকা ভেসে আসা আওয়াজে আতঙ্কে স্তব্ধ হয়ে গেছিল দেবারতী। সে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, কি আছে ওই জঙ্গলে? কি নয়, কে? অভিরূপ এগিয়ে এলো দেবারতীর দিকে। একটা প্রাণী, আসল নাম আমি জানি না, তবে ওর একটা নাম দিয়েছি আমি, মিকি।
আমার ছোটবেলার বন্ধু, আমার সব থেকে পুরনো বন্ধু, আমার একমাত্র বন্ধু, যে কোনো দিন বিশ্বাসঘাতকতা করেনি আমার সঙ্গে। গাছপালার দিকে ফিরে অভিরূপ চোখ বুঝল আবার। সেই তীক্ষ্ণ সাইরেনের শব্দটা ওকে নিয়ে যাচ্ছে আজ থেকে 11 বছর আগের একটা দিনে, যেদিন মিকির সঙ্গে প্রথম আলাপ হয়েছিল। জঙ্গলের শুকনো পাতা, ভিজে মাটি, পেট্রোল আর পোড়া টায়ারের গন্ধ নাকে আসছিল সেই দিন। জঙ্গল ছাড়িয়ে বেশ খানিকটা দূরে একটা রাস্তা। রাস্তার এই জায়গাটা ভরে আছে পোড়া ডিজেলের গন্ধে। একটু দূরেই ঘন জঙ্গলের ঠিক প্রান্ত বরাবর উল্টে আছে একটা গাড়ি। বোঝা যায় রাস্তায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট করে ভেঙে চুড়ে উল্টে গেছে গাড়িটা। একটা মানুষের ছিন্ন ভিন্ন দেহ সেই ধ্বংসস্তূপের ঠিক পাশেই উল্টে পড়ে আছে। সে মৃত। তার থেকে একটু দূরে একটা নারী দেহ থেকে থেকে কেঁপে উঠছে। দেহটা দেখে বোঝা যায় রক্তক্ষরণে তারও নিস্তেজ হতে বেশি দেরি নেই। তবে নিজের মৃত্যুর দিকে খেয়াল নেই তার। হাত তুলে কি যেন ধরার চেষ্টা করছেন মহিলা। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় একটা বছর দুয়েকের শিশু। তার শরীরটা অক্ষত আছে। সে হামাগুড়ি দিয়ে মৃত বাবা আর মরণাপন্ন মাকে ফেলে জঙ্গলের ভেতরের দিকে এগিয়ে যাচ্ছে। মৃত্যু বা বিপদ বোঝার মতো মস্তিষ্ক এখনো গড়ে ওঠেনি তার। সে কেবল মুক্তির আনন্দে নরম ঘাসের ওপর হাঁটে। এই বুনো প্রকৃতি এখন তার কাছে এক অচেনা জয় রাইড। এই বিশ্রী গন্ধে ভরা জায়গাটা থেকে সরে যেতে চায় সে। মহিলার চোখ ভরে যায় রক্তে। শরীরটা নিথর হয়ে যায়। বাচ্চাটা হামাগুড়ি দিয়ে জঙ্গলের বেশ কিছুটা ভিতরে ঢুকে আসে। পেট্রোলের গন্ধ এ জায়গাটায় অপেক্ষাকৃত কম। তবে চারপাশ অন্য একটা গন্ধে ভরে আছে। এই গন্ধটা চেনে না শিশুটি। ঘুটঘুটে অন্ধকার ঘিরে রেখেছে জায়গাটাকে, যেন ওকে মাঝখানে রেখে লুকোচুরি খেলতে চাইছে কেউ। চারদিকে চেয়ে এখন ভয় লাগে শিশুটির। মাটির ওপর বসে পড়ে সে। তারপর সজোরে চিৎকার করে ওঠে। চিৎকার কারো কানে যায় কি? জঙ্গলের গাছের ওপরে সরসর করে শব্দ হয়। পাতায় পাতায় ঘষা লাগার শব্দ। কিন্তু সেই শব্দ কি এত জোরালো হয়? পাতার শব্দ নয়, একটা সাইরেনের শব্দ বেরিয়ে আসছে কোনো জীবিত প্রাণীর মুখ থেকে। শিশুটি সহজাত প্রবৃত্তিতেই শব্দ লক্ষ্য করে উপরে তাকায়। সঙ্গে সঙ্গে ঝুঁকে থাকা গাছের ডালপালার মাঝে দুটো হলদে চোখ দেখতে পায় সে। চোখগুলো যেন হাওয়ায় ভেসেই ক্রমশ নেমে আসতে থাকে তার দিকে। শিশুর মুখ থেকে কিছু অর্থহীন শব্দ বেরিয়ে আসে। সে চোখ তুলে তাকায় হলদে চোখে। প্রাণীটা ঝুঁকে পড়ে বাচ্চাটার ওপর। তার দুটো হাত উঠে আসে বাচ্চাটার চোখের কাছে। মুখ থেকে বেরিয়ে আসে দীর্ঘ লম্বাটে জিভটা। দু হাতের তীক্ষ্ণ নখ দুটো সে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে ছেলেটার চোখের ভিতরে, কিন্তু থেমে যায়। অবোধ শিশুর দুটো নরম হাত উঠে এসেছে প্রাণীটার হলদে চোখের দিকে।
অবিকল একই রকম ভাবে বেরিয়ে আসে তার জিভটাও। জিভের ডগা দিয়ে লাল গড়িয়ে পড়ে। সে যেন কৌতুক করে নকল করার চেষ্টা করছে বিভৎস প্রাণীটাকে। থমকে যায় সে। শিশু খিলখিল করে হেসে ওঠে। এই অদ্ভুত জীবন্ত খেলনা সে আগে দেখেনি। এই খেলনাটা পেয়ে ভারী মজা পেয়েছে সে। প্রাণীটা পিছিয়ে আসে। তার জটিল মস্তিষ্কে কি যেন খেয়াল আসে। এই পৃথিবীতে সে বহিরাগত, অনাকাঙ্ক্ষিত, ঠিক এই গহীন জঙ্গলে এই মানব শিশুটার মতো। এই ঘন অরণ্যে ওদের দুজনেরই স্বজাতির কেউ নেই। শিশুটার প্রতি মায়া জাগে প্রাণীটার। মায়া বলে কি সত্যি আছে কিছু ওর বুকে? হঠাৎ নরম সাইরেনের শব্দ করে সে দুহাতে তুলে নেয় শিশুটাকে। শিশু তখনও হাত বাড়িয়ে তার চোখ দুটো ধরার চেষ্টা করছে, যেন এতটুকুও ভয় পাচ্ছে না। এই নির্জন প্রান্তরে এই বিভৎস প্রাণীর দুটো হিংস্র হলদে চোখের মতো নিরাপদ, যেন আর কিছুই হতে পারে না। সতর্ক দৃষ্টিতে দুদিক খেয়াল করে রাস্তার উপরে এসে পড়ে প্রাণীটা। দুটো মানবদেহ এতক্ষণে মৃতদেহতে পরিণত হয়েছে। এগিয়ে এসে তাদের মাঝেই শিশুটিকে রেখে দেয় সে। তারপর জঙ্গলের দিকে পিছিয়ে আসে। পেছন ফিরে কেবল একবার দেখে রাস্তার মাঝে বসে থাকা শিশুর চোখ মুখ কাঁদো কাঁদো হয়ে যায়, যেন সব থেকে প্রিয় খেলনাটা কেড়ে নেওয়া হচ্ছে তার কাছ থেকে। গড় গড় করে একটা আওয়াজ বেরিয়ে আসে প্রাণীটার মুখ থেকে। এগিয়ে এসে ছেলেটাকে আবার তুলে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগেই দূরে একটা আলো দেখা যায়। রাস্তা ধরে পুলিশের গাড়ি এগিয়ে আসছে। শিশুটাকে শেষবারের মতো দেখে নিয়ে প্রাণীটা দ্রুত সেখান থেকে সরে পড়ে। কিন্তু ও কি দোষ করেছিল? দেবারতী হিংস্র ভঙ্গিতে এগিয়ে আসে অভিরূপের দিকে। বাবুলাল হাত বাড়িয়ে ওকে আটকে দেয়। তারপর পকেট থেকে বের করে আনে একটা কাগজ। সেটা দেবারতীর দিকে এগিয়ে দিয়ে বলে, পড়ুন এটা। চাঁদের আলোয় পড়া সম্ভব নয়, তাও বোঝা যায় সেটা একটা চিঠি। সেটা মুখের সামনে তুলে ধরে দেবারতী বলে, কি এটা? অপর্ণার সুইসাইড নোট। আমাকে ভালোবাসতো না অপর্ণা, ভালোবাসতো অরিত্রকে। কলেজ জীবন থেকে প্রেম ছিল ওদের, আমার সঙ্গে সংসার করছিল। দিনের পর দিন একটা অপ্রিয় মানুষকে ভালোবাসার নাটক করতে করতে বিরক্ত হয়ে উঠেছিল। একটা সময় সেই গ্লানি থেকেই সুইসাইড করে ও। সেই জন্যই আজ অরিত্র এখানে এসে। ওর জন্য ফাঁদ পেতেছিলাম আমরা। ভেবেছিল খাদের ধারে রাতে ওই জায়গাটা এলেই অপর্ণাকে দেখতে পাবে, কাছে যেতে পারবে। ভালোবাসা ভারী অদ্ভুত জিনিস, মানুষকে যুক্তি বুদ্ধি সব ভুলিয়ে দেয়। ভাইকেও দিয়েছিল, অরিত্রকেও দিল। খাদের ধারে এই জায়গাটা এলেই যে মাকে দেখতে পাবে, ভাইয়ের মাথায় এই আইডিয়াটা আমি ঢুকিয়েছিলাম। সেদিন এসে ও খাদের ধারে দাঁড়িয়ে মাকেই খুঁজছিল, সেই সময় আমি এসে। কিন্তু এসব করে কি লাভ হয় তোমার? হঠাৎ কিছুটা পিছিয়ে যায় অভিরূপ। খাদের মাটি সরে গিয়ে খাড়াইটা আরো গভীর হয়ে পড়েছে। সেখানেই পা ঝুলিয়ে বসে পড়ে।
তার চোখ দুটো দূরে জঙ্গলের দিকে হারিয়ে যায়। কথাগুলো যেন বহু দূর থেকে ভেসে আসতে থাকে। ভাইয়ের মতো মাকে খুব ভালোবাসতাম আমিও, কিন্তু মা বাসত না। পরে জেনেছিলাম আমি মায়ের নিজের ছেলেই নই। মা মারা যেতে আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম, মানিয়ে নিতে পারিনি। শুধু জানতে ইচ্ছা করতো মা কোথায় আছে, কেমন আছে, আর একবার মায়ের স্পর্শ পেতে ইচ্ছে করত। একটা উপায় ছিল অবশ্য, কিন্তু আমি জানতাম আমার চোখ দুটো প্রাণীটা উপড়ে নিলেও মাকে দেখতে পাবো না আমি। মায়ের কাছে কেউ ছিলাম না, একমাত্র ভাই দেখতে পাবে মাকে। তাই দেবারতী এগিয়ে এসে ওর পেছনে দাঁড়ায়, কোনো কথা বলে না। ভেবে দেখলাম ভাইয়ের ইচ্ছা পূরণ হবে, আমারও হবে। আমি বুঝতে পারবো মা ভালো আছে। ভাইয়ের বিছানার পাশে এসে বসে, নিজের চেয়ারে এসে বসে, ভাইকে ঘুম পাড়িয়ে দেয়। মাকে তো আমি কম ভালোবাসতাম না। তুমি একটা শয়তান। তুমি কাউকে ভালোবাসোনি কখনো, কাউকে না। জানি না, কিন্তু ভয় পেতাম খুব। মাকে হারিয়ে ফেলার, অপর্ণাকে হারিয়ে ফেলার। কেউ ভালো না বাসলেও তাদের আমরা হারিয়ে ফেলার ভয় পাই কেন বলতো? এই তুমি চিন্তা করো না, কাল সকালে অভিরূপকে তুলে আনবো আমরা। ও দেখতে পাবে অপর্ণাকে। আমি জানবো মায়ের মতো অপর্ণাও ভালো আছে। ততক্ষণে জঙ্গলের ভিতরে তীব্র সাইরেনের শব্দটা এখন প্রায় ওদের পায়ের নিচে এসে পড়েছে। কান ফাটানো শব্দে জঙ্গল কাঁপিয়ে তুলেছে সে। নতুন শিকারের সন্ধান। শিকার ছটপট করছে মাটিতে পড়ে। সেই চিৎকারের আড়ালে নারী কণ্ঠের চিৎকার ভেসে আসে। রাতে ঘুম আসছিল না দেবারতীর। অরিত্রকে হঠাৎ উঠে বাইরে বেরিয়ে যেতে দেখে ওর পিছু নেয়। রাতের রাস্তায় বেরোনোর আগে কি ভেবে সকালে কেনা ছুরিটা সঙ্গে নিয়ে নেয়, সেটাই বের করে আনে এখন। সুতীব্র চিৎকার করে সেটা অতর্কিতে বসিয়ে দেয় অভিরূপের মাথার পেছনে। বাবুলাল ছিটকে এসে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। অভিরূপের মাথার পেছনে আমূলে বিঁধে গেছে ছুরিটা। তার প্রাণহীন নিথর দেহটা খসে পড়ে খাদের অতলে। আজ রাতের তারাগুলো আবার উজ্জ্বল রঙে জ্বলছে। বাতাসে আবার ভাসছে সে গুনগুন শব্দটা। চাঁদটা অন্য দিনের থেকে একটু বেশি জ্বলছে। ঘন জঙ্গল নিস্তব্ধ হয়ে যেন ঘুমিয়ে আছে। আজও খাদের ধারে এসে জঙ্গলের দিকে তাকালে কেবল জমাট বাঁধা অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়বে না। চোখে পড়বে না একটা উঁচু ফার গাছের তলায় পড়ে আছে অভিরূপের দেহটা। প্রাণের চিহ্ন মুছে গেছে সেটা থেকে, রক্তে ভরে আছে জায়গাটা। কাল সকালে দেহটা তুলে নিয়ে যাওয়া হবে, পোস্টমর্টেম হবে। আজ রাতে এই মৃতদেহটার পাশে কেউ নেই। অভিরূপের নিজের জীবনের সঙ্গে তার প্রাণহীন দেহটার কি ভীষণ মিল। কিন্তু না, রাত ফর্সা হওয়ার আগেই কেউ এক টানে পিঠে তুলে নেয় দেহটা, কোথায় যেন নিয়ে চলে ওকে। জঙ্গলের আরো একটু ভেতরে ঢুকে আসলে চোখে পড়বে একটা বেখাপ্পা লম্বাটে গাছ। সেটা লাগোয়া কিছুটা ফাঁকা জায়গা। এখানে জঙ্গল আশ্চর্য রকম শান্ত।
যেন কয়েকশো বছর কারো পায়ের স্পর্শ পড়েনি জঙ্গলের এই জায়গায়। এখানে কে থাকে তা কেউ জানে না। আরো রাত গভীর হলে জঙ্গলের এই নিস্তব্ধ এলাকায় একটা স্পন্দন দেখা যায়। কার আগমনের আশঙ্কায় গাছগুলো যেন নিশ্চুপ হয়ে ঘুমানোর ভান করে। মাটি কেঁপে ওঠে, তীব্র সাইরেনের শব্দে ভরে ওঠে জায়গাটা। ঠিক সাইরেন নয়, কান্নার আওয়াজ। বুক ফাটা হাহাকারে কেউ কাঁদছে। দুটো ঘন হয়ে থাকা গাছের ফাঁক থেকে একটা দেহ বেরিয়ে আসে। তার হাতে একটা সদ্যজাত শিশুর মতো ধরা আছে অভিরূপের মৃতদেহটা। আজ থেকে 30 বছর আগে ঠিক যেভাবে ধরেছিল সেইভাবেই, কেবল অভিরূপ আর ওর হলদে চোখ দুটোর দিকে হাত বাড়িয়ে দিচ্ছে না। দেহটা মাটিতে রেখে ওর বুকে দুবার ধাক্কা মারে প্রাণীটা, যেন ঘুম থেকে তোলার চেষ্টা করে। মাথা থেকে বেরিয়ে আসা রক্তের গন্ধ নাকে আসে তার। বন্ধ চোখের পাতায় সে আঙুল রাখে। তারপর কি যেন বুঝতে পেরে আকাশ কাঁপিয়ে একবার চিৎকার করে ওঠে। মুখ তুলে আকাশের দিকে চায়। আজ রাতের অপার্থিব উজ্জ্বল চাঁদ প্রতিফলিত হয় তার চোখে। আবার একবার সাইরেন দিয়ে চিৎকার করে ওঠে সে। যন্ত্রণাময় প্রলাপের মতো শোনায় শব্দটা। দুটো অতিকায় হাতে নিজের বুকের কাছটা টেনে ধরে সে। বুকের চামড়া সরে যায়। সে একটু পিছিয়ে এসে গাছটার ঠিক গুঁড়িতেই হেলান দিয়ে বসে পড়ে। কয়েক সেকেন্ডের জন্য কি যেন ভাবে। তার হাত দুটো ক্রমশ উঠে আসে তার নিজের হলদে চোখ দুটোর কাছে। কয়েক সেকেন্ডের মধ্যে দুটো হাতের নখ দিয়ে নিজের চোখ দুটো খুবলে তুলে নেয় সে। তীব্র যন্ত্রণায় তার মুখ থেকে হাহাকার বেরিয়ে আসে। এই জঙ্গল এ হাহাকার শোনেনি আগে। তারা আগে দুঃখ পেতে দেখেনি প্রাগৈতিহাসিক প্রাণীটাকে। জঙ্গল কেঁপে ওঠে সেই শব্দে। লালচে তরল আর মাংস মিশ্রিত নিজের উপড়ে আনা চোখ দুটো ছুঁড়ে ফেলে দেয় সে। যন্ত্রণায় তার শরীর থরথরিয়ে কেঁপে ওঠে। সেটা সামলে নিতে সময় লাগে তার। বেরিয়ে আসে লম্বা লকলকে জিভটা। মুহূর্তে সেটা পৌঁছে যায় চোখের কোটর অবধি। নিজের চোখ দুটো জিভের ডগা দিয়ে একবার চেটে নেয় সে। তারপর মাথাটা এলিয়ে দেয় গাছের গুঁড়িতে। গাছের ফাঁকে ফাঁকে তার ঘন নিঃশ্বাসের শব্দ প্রতিধ্বনিত হতে থাকে। কিছুক্ষণ এইভাবে কেটে যায়। হাওয়ার শব্দ বেড়ে ওঠে। জঙ্গলের পোকামাকড় আর ঝিঁঝি আবার ডাকতে শুরু করে। গাছগুলো যেন এতক্ষণের আতঙ্ক ভুলে আবার নড়ে চড়ে ওঠে। এইসব আওয়াজের মধ্যে হঠাৎ করেই প্রাণীটার দীর্ঘ কান দুটো খাড়া হয়ে ওঠে। একদিকে হাত বাড়িয়ে বাতাসে কি যেন ধরার চেষ্টা করে সে।
কিছু একটা শুনতে পাচ্ছে প্রাণীটা। একটা গানের শব্দ কি? একটু দূরেই যেন পায়ের শব্দ পাচ্ছে ও। কেউ কি ডাকছে ওকে? ওর কোনো পুরনো বন্ধু, ওর একমাত্র বন্ধু, যে ওর অন্ধকার জগৎকে চিনত, ও যার অন্ধকার জগৎকে চিনত। ওদের দুজনের ভেতরের বঞ্চনা আর রাগ এসে হাত মেলাতো সেই শব্দহীন অন্ধকারে। জঙ্গলের তমসাবৃত মায়ায় এক বিভৎস প্রাণীর ক্ষতবিক্ষত মুখে এখন শুধু নৈসর্গিক হাসি ফুটে ওঠে। ও ঠাম্মা, ঠাম্মা বলো না, ক্ষত্রিয় দেখতে পেল রাজকন্যাকে? ধরপড় করে ঘুম থেকে উঠে বসলেন বৃদ্ধা। গল্প বলতে বলতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলেন। অল্প হেসে নাতির দিকে ঘুরে শুলেন। না রে বাপ, আর দেখতে পাইনি। কেন? কারণ রাজকন্যা ভালোই বাসেনি ক্ষত্রিয়কে। সে শুধু বাকি রাক্ষসদের বাঁচাতে ক্ষত্রিয়কে অন্ধ করে দিতে চেয়েছিল। ছেলেটি মুষড়ে পড়ে। সে গল্পের শেষে ক্ষত্রিয় আর রাজকন্যা মিল চেয়েছিল। পাশ ফিরে সে জিজ্ঞেস করে, তাহলে তাহলে ক্ষত্রিয়র কি হলো? তার আর কি হবে? আর কেউ তো নেই, চোখেও দেখে না, লড়াইও করতে পারে না, অসহায়। সে সেই বিদঘুটে রাক্ষসটার সঙ্গে রয়ে গেল চিরকাল। চিরকাল কি ঠাম্মা? বুড়ি অনেকক্ষণ চুপ করে থাকেন। তারপর কৌতুকের গলায় বলেন, সেও এক ভারী মজার রাক্ষস, বুঝলি বাপ? ওপাশ থেকে আর উত্তর আসে না। শিশুটি কখন যেন চোখ বুজে ঘুমিয়ে পড়েছে। অন্যান্য অনুভূতির মতো রাক্ষসও কি ভয় পায়? কে বলতে পারে। হয়তো অনেক সময় ভয় থেকেই রাক্ষস তৈরি হয়। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল কৌশিক।